আমরা কর্মধারয় সমাস সম্পর্কে জানতেছিলাম যে কর্মধারয় সমাসের যে কতগুলো ভাগ আছে। প্রথমে সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারায় আবার কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। সাধারণ কর্মধারায় চেনার ১ নাম্বার উপায়, ২ নাম্বার উপায় এইভাবে আমরা করব। আমরা এখানে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করতেছি। কর্মধারয় সমাস আমরা চিনব কিভাবে? পূর্বপদ ও পরপদ মিলে একই ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝাবে। পূর্বপদ ও পরপদ মিলে একই ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝাবে। এবং সাধারণ কর্মধারায় চেনার যে আমরা ৩টা নিয়মে ভাগ করেছি, তার একটা নিয়ম হলো, প্রথম নিয়ম হলো বিশেষণ যোগ বিশেষ্য। বিশেষণ যোগ বিশেষ্য এবং একই জাতীয় ব্যক্তি বস্তু প্রাণী বোঝাবে। বিশেষণ যোগ বিশেষ্য, একই জাতীয় ব্যক্তি বস্তু প্রাণী বোঝাবে। দেখো, তারপরে আমরা ব্যাস বাক্যের নিয়মে আমরা কি পেয়েছি? ব্যাস বাক্যের নিয়ম হলো পূর্বপদ যোগ যে যোগ পরপদ অর্থাৎ বিশেষ্য, কারণ আমাদের পরপদে তো বিশেষ্যই আছে। আমরা উদাহরণ যখন যাব, উদাহরণ করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা উদাহরণে লিখেছি নীলকণ্ঠ, ছিন্ন বস্ত্র, নব পৃথিবী। আমাদের চেনার উপায়তে বলা ছিল যে পূর্বপদ ও পরপদ মিলে একই ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝাবে। নীলকণ্ঠ দ্বারা একটা ফুলকে বোঝাচ্ছে একাই, এবং ছিন্ন বস্ত্র দ্বারা ছিন্ন বস্ত্র, যে বস্ত্রটা ছিন্ন, একই ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে, আলাদা বোঝাচ্ছে না। এবং ১ নম্বর চেনার উপায়তে আমরা পেয়েছি বিশেষণ যোগ বিশেষ্য। তার মানে পূর্বপদ হবে বিশেষণ, পরপদ বিশেষ্য। দেখো, আমরা 2টা পদ, নীলকণ্ঠ, নীল একটা পদ, কণ্ঠ একটা পদ। নীল এবং কণ্ঠ, কণ্ঠ বিশেষ্য পদ, কণ্ঠ বিশেষ্য। এবং নীল হলো, যেহেতু কণ্ঠকে বিশেষায়িত করতেছে, এই জন্য নীল হলো বিশেষণ, নীল বিশেষণ এবং কণ্ঠ বিশেষ্য। এবং ছিন্ন বস্ত্র, বস্ত্র বিশেষ্য এবং বস্ত্রটা কেমন? ছিন্ন। এবং ছিন্ন কি হবে তাহলে? ছিন্ন হবে বিশেষণ, কারণ আমরা বিশেষণ কাকে বলি? বিশেষণ হলো দোষ গুণ অবস্থা পরিমাপ বোঝালে তাকে আমরা বলতেছি যে বিশেষণ। তাহলে বস্ত্র হলো বিশেষ্য, বস্ত্রের দোষ গুণ বোঝাচ্ছে। বস্ত্রের দোষ গুণ কি? বস্ত্রের দোষ হলো এটা ছিন্ন, তাহলে এই ছিন্ন হলো বিশেষণ, বস্ত্র হলো বিশেষ্য। একইভাবে নব এবং পৃথিবী, নব পৃথিবী, নব হলো বিশেষণ, পৃথিবী বিশেষ্য। নীল অম্বর, নীল যোগ অম্বর, নীল বিশেষণ, অম্বর বিশেষ্য। তাহলে আমরা ব্যাস বাক্য কিভাবে করতে পারি? ব্যাস বাক্যের নিয়ম অনুযায়ী, আমাদের সূত্র অনুযায়ী আগাই। সূত্র অনুযায়ী পূর্বপদ, তাহলে পূর্বপদে কি আছে আমাদের? নীল। তারপর সূত্র অনুযায়ী যে, লিখলাম যে। এবং সূত্র অনুযায়ী পরপদ অর্থাৎ বিশেষ্য, পরপদ লিখলাম, পরপদে আছে কণ্ঠ। আমরা সূত্র অনুযায়ী পূর্বপদ বসিয়ে দিলাম নীল, সূত্র অনুযায়ী যে, এবং সূত্র অনুযায়ী বিশেষ্য অর্থাৎ পরপদ কণ্ঠ বসিয়ে দিয়েছি। দেখো, পূর্বপদ ছিল নীল, পরপদ ছিল কণ্ঠ। নীল যে কণ্ঠ, তাহলে ছিন্ন বস্ত্র কি হবে? পূর্বপদ হলো ছিন্ন, সূত্র অনুযায়ী যে, এবং পরপদ বা বিশেষ্য বস্ত্র। একইভাবে নবপৃথিবী হবে নব যে পৃথিবী, নব যে পৃথিবী। নীলাম্বর কি হবে? নীল যে অম্বর, নীল যে অম্বর। তাহলে আমরা কি পেলাম? আমাদের কর্মধারয় সমাস চেনার ১ নাম্বার উপায়তে পেয়েছি বিশেষণ যোগ বিশেষ্য, বিশেষণ যোগ বিশেষ্য এবং একই ব্যক্তি বস্তু প্রাণী বোঝাবে। এবং ব্যাস বাক্যের নিয়ম পূর্বপদ যোগ যে যোগ পরপদ। এবার আমরা যদি ২ নম্বর উপায়তে যাই, ১-এর জায়গা যদি ২ করে দিই, ১-এর জায়গা ২ করে দিলাম। উদাহরণগুলো আমি মুছে ফেলি, যা আছে তাই থাকবে। এখানে আমি বিশেষণ যোগ বিশেষ্য লিখেছি, তার মানে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য। এটা আমি উল্টায় দিব, আমাদের পূর্বপদ হবে বিশেষ্য এবং পরপদ হবে বিশেষণ। উল্টায় দিলে কি হয়? দেখো, উল্টায় দিলাম আমি এটা। প্রথমেই বিশেষ্য, প্রথমে বিশেষ্য যোগ বিশেষণ। আগে ছিল আমাদের ১ নম্বর উপায়তে ছিল আগে বিশেষণ পরে বিশেষ্য, আমরা এটা উল্টায় দিলাম, আগে বিশেষ্য পরে বিশেষণ। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে বা কি দাঁড়ায়? আমরা যদি তো কতগুলো উদাহরণ লিখি, আগে বিশেষ্য পরে বিশেষণে যদি কতগুলো উদাহরণ, তাহলে কি হয়? আমরা লিখলাম আলু সিদ্ধ,
বেগুন ভাজা, বেগুন ভাজা বা চাল ভাজা। দেখো আমাদের পূর্বপদ বিশেষ্যর কথা বলেছিল, পূর্বপদ এখানে দেখো আলু আছে, আলু পূর্বপদ বিশেষ্য, এবং সিদ্ধ, সিদ্ধ এটা পরপদ, পরপদ দেখো বিশেষণ সিদ্ধ, দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, সিদ্ধ অবস্থা। তাহলে আলু বিশেষ্য পেলাম, পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষণ, তার মানে আমাদের সূত্র অনুযায়ী এটা সঠিক, সূত্র অনুযায়ী এটা 2 নম্বর নিয়মে কর্মধারায় সমাস। তারপর দেখো বেগুন একইভাবে বেগুন বিশেষ্য, ভাজা বিশেষণ, চাল বিশেষ্য, ভাজা বিশেষণ। তাহলে এটা কি হবে? এটা ব্যাস বাক্যের নিয়ম কি? ব্যাস বাক্যের নিয়ম আমি এটা মুছে দিই। ব্যাস বাক্যের নিয়ম হবে, আমি যদি এটা ব্যাস বাক্যই করে ফেলি, এইটা আমরা উল্টায় দিব। ব্যাস বাক্যের নিয়ম আমি এখানে লিখি, পরপদ যোগ যে যোগ বিশেষ্য বা পূর্বপদ। তাহলে আমরা লিখলাম পরপদ, পরপদ সিদ্ধ, লিখলাম সিদ্ধ, যোগ যে, লিখলাম যে, তারপর বিশেষ্য বা পূর্বপদ, পূর্বপদে কি আছে? আলু, সিদ্ধ যে আলু। তারপর বেগুন ভাজা, এটাও লিখলাম পরপদ আগে, ভাজা, সূত্র অনুযায়ী যে, এবং শেষে বিশেষ্য, বিশেষ্য কি আছে? বেগুন। একইভাবে চাল ভাজা, ভাজা যে চাল। ভাজা যে চাল। এই ছিল আমাদের 2 নম্বর উপায় বা 2 নম্বর চেনার উপায় বা নিয়ম। 1 নম্বরে আমরা পেয়েছিলাম প্রথমে বিশেষণ পরে বিশেষ্য, 2 নম্বরে পেলাম প্রথমে বিশেষ্য পরে বিশেষণ। এটা 1 2 একইভাবে চলে গেল। আশা করি যদি ভালো করে দেখে থাকো তাহলে বুঝতে সমস্যা হবে না। এবার আমরা চলে যাব 3 নম্বর উপায়ে। আমরা কর্মধারা সমাস চেনার 3 নম্বর উপায়তে আমরা কি পাচ্ছি? 3 নম্বর উপায়তে পাচ্ছি প্রদত্ত শব্দের প্রথমে কদ বা কা থাকে, যদি প্রদত্ত শব্দের প্রথমে কদ বা কা থাকে তাহলে সেটা কর্মধারায় সমাস হয়, এবং এটার ব্যাস বাক্যের নিয়ম হলো কু যোগ যে যোগ পরপদ, কু যোগ যে যোগ পরপদ। তাহলে 3 নম্বর নিয়মে আমরা কি পাচ্ছি? প্রদত্ত শব্দের প্রথমে কদ বা কা থাকবে, প্রদত্ত শব্দের প্রথমে কদ বা কা থাকলে সেটা হবে কর্মধারয় সমাস, এবং ব্যাস বাক্যের নিয়ম হবে কু যোগ যে যোগ পরপদ। তাহলে আমরা কতগুলো উদাহরণ দেখি। আমি প্রথমে লিখেছি দেখো কা পুরুষ, দেখো কদ অথবা কা থাকলে সেটা কর্মধারায়, এখানে কা পেয়েছি, তারপর কদাকার পেয়েছি, তারপর কদর্থ পেয়েছি, কদাকার এবং কদাচার। তাহলে এইগুলোর ব্যাস বাক্য কি হবে? এগুলোর ব্যাস বাক্য কি হবে? প্রথমেই দেখো কা পুরুষ, আমাদের সূত্র অনুযায়ী দেখো ব্যাস বাক্যের নিয়মে আছে প্রথমেই কু, তারপর যোগ যে, লিখলাম যে, যোগ পরপদ, পরপদে দেখো আমাদের আছে পুরুষ, লিখলাম কু যে পুরুষ। তারপর দেখো কদাচার, কদাচার সূত্র অনুযায়ী কু যোগ যে যোগ পরপদে আছে আচার, পরপদে আছে আচার, লিখলাম কু যে আচার। তারপর দেখো কদর্থ, কদর্থ সূত্র অনুযায়ী কু যোগ যে যোগ পরপদ, পরপদ কি আছে এখানে? অর্থ, কু যে অর্থ, তাকে বলা হচ্ছে কদর্থ। তারপর কদাকার, সূত্র অনুযায়ী কু যোগ যে যোগ আকার, পরপদ কি? আকার, লিখলাম আকার। তাহলে কি হলো? কদাকার, কু যে আকার। আমরা দেখো আমাদের যে চেনার উপায়তে আমরা পেয়েছিলাম প্রদত্ত শব্দের শেষে কদ বা কা, আমরা সবগুলো প্রদত্ত শব্দের প্রথমে প্রথমে কদ বা কা, সবগুলোর প্রথমে কদ বা কা পেয়েছি, কা কদ পেয়েছি। এবং ব্যাস বাক্যের নিয়ম কি? ব্যাস বাক্যের নিয়ম হবে কু বা কদ থাকলে কু যোগ যে যোগ পরপদ। আমরা সূত্র অনুযায়ী লিখেছি কু যোগ যে যোগ পরপদ লিখেছি, পরপদে পুরুষ ছিল। একইভাবে কদাচারেও সূত্র অনুযায়ী কু যোগ যে যোগ আচার,
এবং কদর্থ কু যোগ যে যোগ অর্থ, কদার্থ কি হবে কু যে অর্থ, কদাকার কু যোগ যে যোগ আকার। এইভাবে শেষ হলো আমাদের সাধারণ কর্মধারায়। এবার আমরা চলে যাব মধ্য পদলোপী কর্মধারায়। মধ্য পদলোপী কর্মধারায় কাকে বলে? দেখো আমার কথার মধ্যে আমি যে বললাম মধ্য পদলোপী, মানে যে সমাসে মধ্যপদ লোপ পাবে তাকে বলে মধ্য পদলোপী। তাহলে যে কর্মধারায় সমাসে মধ্যপদ লোপ পাচ্ছে তাকে আমরা কি বলতে পারি? তাকে মধ্য পদলোপী কর্মধারায় বলতে পারি। তাহলে এটা চেনার উপায় যদি একটু সুন্দর করে বলি তাহলে কি হয়? আমরা যদি বলি যে কর্মধারায় সমাসে, যে কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ, ব্যাস বাক্যের মধ্যপদ, ব্যাস বাক্যের মধ্যপদ সমস্ত পদে, সমস্ত পদে লোপ পায় তাকে মধ্য পদলোপী কর্মধারায় বলে। তাহলে আমরা কি পেলাম? মধ্য পদলোপী কর্মধারায় সমাস কিভাবে আমি লিখি? মধ্য পদলোপী, মধ্য পদলোপী কর্মধারা সমাস কিভাবে চিনব? যে কর্মধারায় সমাসে ব্যাস বাক্যে, যে কর্মধারা সমাসে ব্যাস বাক্যের মধ্যপদ, ব্যাস বাক্যের মধ্যপদ সমস্ত পদে এসে লোপ পাবে, সমস্ত পদে এসে লোপ পাবে তাকে আমরা মধ্য পদলোপী কর্মধারায় বলবো। এখানে সমস্ত পদ বলতে কি বোঝায়? যে আমাদের পরীক্ষায় যে প্রদত্ত শব্দটা দেওয়া থাকে, বাম পাশের অংশ যেটা থাকে সেটাকে আমরা বলি সমস্ত পদ। তার মানে পূর্বপদ পরপদ যে অংশে থাকে সেই অংশটাকে আমরা বলি সমস্ত পদ। সমস্ত পদে মধ্যপদ লোপ পায়, মানে আমাদের ব্যাস বাক্যের যে মধ্যপদ সেই মধ্যপদটা এই সমস্ত পদে এসে লোপ পাচ্ছে তাকে আমরা বলতেছি মধ্য পদলোপী কর্মধারায়। এটা আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যদি বলি পলান্ন, পলান্ন বা ঘি ভাত, পলান্নতে আমি পরে আসি, আগে যদি প্রথমে বলি ঘি ভাত, ঘি ভাত মানে কি? এটাকে বলতেছি পূর্বপদ, ঘি পূর্বপদ, ভাত পরপদ। এই পূর্বপদের পরপদ এই সমস্ত অংশটাকে বলে সমস্ত পদ। এই যে সমস্ত পদ, এই পুরো অংশটাকে বলতেছি আমরা সমস্ত পদ, এবং এই অংশে দুইটা ভাগ আছে, একটা হলো পূর্বপদ আর একটা পরপদ। এই সমস্ত পদে এসে আমাদের মধ্যপদটা লোপ পাচ্ছে। আমাদের ব্যাস বাক্যের যে অংশটা হবে সেই অংশের মধ্যে যে পদটা থাকবে, এটা যদি আমি ব্যাস বাক্য করি তাহলে কি দ্বারা আগে সেখানে যায়? ঘি ভাত। ঘি ভাত মানে কি বোঝাচ্ছে? ঘি ভাত অর্থ হলো ঘি মাখা ভাত, ঘি মাখা, ঘি মাখা ভাত। তাহলে ঘি ভাত মানে আমি জানতেছি বা বুঝতেছি যে ঘি মাখা ভাত। এই ঘি মাখা, এই মাখাটা হলো মধ্যপদ, এটা পূর্বপদ, এটা পরপদ, এটা মধ্যপদ, মাখাটা মধ্যপদ। এই মধ্যপদটা আমার এই সমস্ত পদে এসে লোপ পাচ্ছে, এই মাখাটা সমস্ত পদে এসে লোপ পাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এই মাখাটা মধ্যপদে এসে লোপ পাচ্ছে এই জন্য আমরা এটাকে বলতেছি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ঠিক একইভাবে দেখো পলান্ন, এটাকে আমরা পলান্ন মানে কি আগে সেটা জানবো। পলান্ন মানে কি? আমরা অনেকেই জানি যে পলান্ন কি, পলান্ন মানে বিরিয়ানি ভাত, পলান্ন মানে বিরিয়ানি ভাত। তাহলে এই পলান্নটা কি? পলান্ন হবে পল মিশ্রিত, পল মিশ্রিত অন্ন, পল মিশ্রিত অন্নকে আমরা বলি পলান্ন বা বিরিয়ানি ভাত। একইভাবে আমি যদি বলি স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, এটা কি হবে? স্মৃতি সূচক
সৌধ, এটা কি হবে? স্মৃতিসূচক সৌধ। তাহলে দেখো এটা হলো ব্যাস বাক্য। আমাদের মধ্যপদলোপী কর্মধারায় চেনার উপায় বা কিভাবে চিনবো সেটা 1 নম্বরে হলো আমাদের যে কর্মধারা সমাসে ব্যাস বাক্যের যে মধ্যপদ, ব্যাস বাক্যের মধ্যপদ আমাদের সমস্ত পদে এসে লোপ পাবে। যে কর্মধারায় সমাসের ব্যাস বাক্যের মধ্যপদ, আমাদের ব্যাস বাক্যের মধ্যপদ সূচক, এই সূচকটা সমস্ত পদে এসে লোপ পাচ্ছে, সেটা হলো মধ্যপদলোপী কর্মধারা। একইভাবে দেখো ঘি মাখা ভাত, ঘি মাখা ভাতকে আমরা বলি ঘি ভাত, এটা একইভাবে এই মধ্যপদটা এই সমস্ত পদে এসে লোপ পাচ্ছে। পল মিশ্রিত অন্ন, এই মিশ্রিতটা দেখো এই সমস্ত পদে এসে লোপ পাচ্ছে। তার মানে আমরা কি জানলাম? যে কর্মধারায় সমাসের ব্যাস বাক্যের মধ্যপদ সমস্ত পদে এসে লোপ পাবে সেই সমাসকে আমরা কি বলি? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তার মানে মধ্যপদ যে সমাসে লোপ পাচ্ছে সেটাকে আমরা বলতেছি মধ্যপদলোপী কর্মধারায়। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে না। এবার আমরা চলে যাব উপমান, উপমিত এবং রূপক কর্মধারা সমাসের কর্মধারা সমাস মূলত 3 প্রকার: উপমান, উপমিত এবং কর্মধারায়। এখন আমরা চলে যাব সরাসরি উপমান কর্মধারায়। আমরা উপমান কর্মধারা সমাস সম্পর্কে জানবো। উপমান কর্মধারা সমাস চিনব কিভাবে বা উপমান কর্মধারা সমাস কাকে বলে? আমরা সমস্ত পদ তো চিনি, সমস্ত পদে 2টা অংশ থাকে, একটা পূর্বপদ এবং একটা পরপদ। পূর্বপদ এবং পরপদ দুইটার সম্পূর্ণ মিল থাকবে। পূর্বপদ এবং পরপদের তুলনার মধ্যে 2টাই সম্পূর্ণ মিল থাকবে বা সত্য হবে। পূর্বপদ এবং পরপদ যেটা বলবে সেটার মধ্যে সত্যতা থাকবে এবং সম্পূর্ণ মিল থাকবে, তবে সেটা হবে উপমান কর্মধারায়। এবং ব্যাস বাক্যের নিয়ম কি? পূর্বপদ যোগ র এর যোগ ন্যায় যোগ পরপদ। আমরা যদি উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভ্রমর কালো, তুষার শুভ্র, কাজল কালো, অরুণ রাঙা। দেখো কতগুলো সমস্ত পদ লিখেছি, সমস্ত পদের 2টা অংশ, পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ, পরপদ। আমাদের চেনার উপায়তে লেখা আছে পূর্বপদ ও পরপদের তুলনার মধ্যে সম্পূর্ণ মিল থাকবে। তার মানে আমাদের যে পূর্বপদ এবং পরপদের যে তুলনা, এটা সম্পূর্ণ মিল থাকবে। ভ্রমর কালো, ভ্রমর তো আমরা চিনি, ভ্রমরের গায়ের রং কি? কালো, এবং ভ্রমর কালো, এটা সত্য, এর মধ্যে মিথ্যের কোনো বালাই নেই, তার মানে এটা সত্য। তাহলে এটা হবে উপমান কর্মধারায়। তারপর দেখো তুষার শুভ্র, তুষার মানে কি আমরা জানি? তুষারপাত পড়ে, যে বরফ পেঁজা তুলোর মতো পড়ে, ওই তুষারকে বলা হচ্ছে শুভ্র। শুভ্র মানে কি? সাদা বা কোমল। শুভ্র মানে সাদা বা কোমল, তার মানে এটাও সত্য, তুষার হলো সাদা এবং শুভ্র। তারপর দেখো কাজল কালো, কাজলের রং কি? কালো, এবং কাজলকে এখানে বলা হয়েছে কালো, তার মানে এটা মিল আছে, পুরোটাই সত্য, তার মানে এটা উপমান কর্মধারায় সমাস। তারপর দেখো অরুণ রাঙা, অরুণ মানে কি? অরুণ মানে সূর্য, সূর্য তো রাঙা, সূর্য লাল, তার মানে এটাও সত্য। তাহলে আমরা ব্যাস বাক্য কিভাবে করব? ব্যাস বাক্যে দেখো লেখা আছে পূর্বপদ যোগ র এর, তাহলে লিখলাম ভ্রমরের, ভ্রমরের আমাদের সূত্র অনুযায়ী ন্যায় যোগ পরপদ, পরপদ কালো। আমরা সূত্র অনুযায়ী লিখলাম পূর্বপদ, পূর্বপদ এখানে ভ্রমর, এবং ভ্রমরের সাথে বিভক্তি রয়ের যোগ করেছি ভ্রমরের। সূত্র অনুযায়ী ন্যায় যোগ পরপদ, পরপদ হলো কালো, তাহলে ব্যাস বাক্য দাঁড়ালো ভ্রমরের ন্যায় কালো। একইভাবে তুষার শুভ্র, এটা কি হবে? পূর্বপদ যোগ এর যোগ ন্যায় যোগ পরপদ, পূর্বপদ আছে তুষার এবং পরপদ আছে শুভ্র, তাহলে এটা হবে তুষারের ন্যায় শুভ্র। কাজল কালো, কাজলের ন্যায় কালো। এবং অরুণ রাঙা কি হবে? অরুণের ন্যায় রাঙা, অরুণের ন্যায় রাঙা।
তাহলে আমরা উপমান কর্মধারা সমাস কিভাবে চিনব এবং ব্যাস বাক্য কিভাবে করব? উপমান কর্মধারা আমরা চিনব যে পূর্বপদ এবং পরপদের মধ্যে সম্পূর্ণ মিল থাকবে, ঘটনা সত্য হবে। পূর্বপদ এবং পরপদের মধ্যে যে তুলনাটা করা হবে সেই তুলনাটা হবে সত্য। এই যে ভ্রমর কালোর সাথে তুলনা করা হয়েছে, ভ্রমর আসলেই কালো। তুষার শুভ্রর সঙ্গে তুলনা করা হয়েছে, তুষার আসলেই শুভ্র। কাজলকে কালো বলা হয়েছে, তুলনা করা হয়েছে, কাজল আসলেই কালো। অরুণ রাঙা, অরুণ রাঙা। তার মানে এদের যে তুলনা করা হলো এই তুলনাগুলো সত্য, আর সত্য হলে এটা হয়ে যাবে উপমান কর্মধারায়। এবং ব্যাস বাক্যের নিয়ম, পূর্বপদের সাথে রয়ের যোগ করব এবং মাঝে ন্যায় বসাবো। পূর্বপদ এবং পরপদের মাঝে ন্যায় বসালে হয়ে যাবে। পূর্বপদের সঙ্গে বিভক্তি এবং মাঝে ন্যায়, পূর্বপদের সাথে আমরা রয়ের যোগ করেছি এবং মাঝে ন্যায় বসিয়ে ব্যাস বাক্য কমপ্লিট করেছি। তাহলে আমরা উপমান কর্মধারায় কি শিখলাম? যে পূর্বপদ এবং পরপদ সত্য হবে, পূর্বপদ এবং পরপদের তুলনা সত্য হবে। এবার আমরা চলে যাব উপমিত কর্মধারায় সমাসে। উপমান শিখলাম, এবার শিখব উপমিত কর্মধারায় সমাস। উপমিততে কি হবে? উপমিত দেখো আমি উপমিততে একই, কিন্তু উপমানে ছিল পূর্বপদ এবং পরপদের মধ্যে সরাসরি মিল, কিন্তু উপমিততে হবে পূর্বপদ এবং পরপদের মধ্যে আংশিক মিল। আংশিক মিল থাকবে, পুরোটা সত্য হবে না, আংশিক সত্য হবে। পুরোটা সত্য না, আংশিক সত্য হবে। এবং এটার ব্যাস বাক্য কি হবে? পূর্বপদ যোগ পরপদ, দুঃখিত, পূর্বপদ যোগ রয়ের যোগ পরপদ, শেষে হবে ন্যায়। শেষে ন্যায়। তবে এখানে একটা টিকা আছে, একটা টিকা হলো যেটা পূর্বপদ এবং পরপদের মধ্যে যেটা ধরা ছোঁয়ার মধ্যে হবে সেটা আমরা আগে লিখব। ধরা ছোঁয়ার মধ্যে, আমি ফাঁকা জায়গা লিখি, আমাদের ধরা ছোঁয়ার মধ্যে যেটা থাকবে সেটা আমরা প্রথমে লিখব। আর আমাদের উপমিত কর্মধারায় সমাসে ন্যায় শেষে বসে। উপমিত কর্মধারায় সমাসে ন্যায় শেষে বসে। এবং পূর্বপদ এবং পরপদ কোনটা আগে লিখবো এটা অনেকের কনফিউশন থাকে যে আগে পূর্বপদ লিখবো না পরপদ লিখবো। সূত্র একভাবে বললেও এটা আমরা যখন ব্যাস বাক্য করতে যাই তখন ভিন্ন রূপ দেখা যায়। সেক্ষেত্রে কি করব? আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। উদাহরণে যদি আমি বলি বাহুলতা, ফুলকুমারী, বাহুলতা, ফুলকুমারী, চন্দ্রমুখ। এখানে দেখো আমরা কি শিখলাম? পূর্বপদ এবং পরপদের পরে পূর্বপদ যোগ পরপদ যোগ শেষে নেয়। তাহলে বাহুলতা এটা কিভাবে লিখব? আমরা এটা দেখব, আমি এই যে টিকাটা বলেছি, ধরা ছোঁয়ার মধ্যে যেটা থাকবে সেটা আমরা প্রথমে লিখব। বাহু এবং লতা, এর মধ্যে ধরা ছোঁয়ার মধ্যে কোনটা? কোনটা আগে ধরতে পারি? বাহুটা আগে ধরতে পারি, লতাও ধরা যায়, কিন্তু এখন আমি ঘরের মধ্যে আছি, এখন আমি লতা কোথায় পাবো? কিন্তু বাহুটা আমি ধরতে পাচ্ছি। তাহলে এটা কি লিখবো? বাহুটা আগে লিখবো। বাহুটা আগে লিখলে কি হবে? বাহু লতার ন্যায়। বাহু লতার ন্যায়। আর আরেকটা জিনিস খেয়াল রাখবো, উপমিত কর্মধারা সমাসে ন্যায় সর্বদা শেষে বসবে। তাহলে উপমিত কর্মধারা সমাসের ব্যাস বাক্যের নিয়ম কি হবে? পূর্বপদ যোগ পরপদ যোগ ন্যায়, পূর্বপদ যোগ পরপদ যোগ ন্যায়। তবে পূর্বপদ পরপদের ক্ষেত্রে একটু তারতম্য আছে, যেটা ধরা ছোঁয়ার মধ্যে হবে সেটা আমরা আগে লিখবো। পরে দেখি ফুলকুমারী, ফুলকুমারী, ফুল পূর্বপদ, কুমারী পরপদ। এখানে দেখো বাহুলতা আমরা লিখেছি, বাহু ছিল পূর্বপদ, বাহু আগে লিখেছি, কিন্তু ফুল কুমারী এখানে ধরা ছোঁয়া যায় কোনটা? কুমারীকে আগে ধরা ছোঁয়া যায়, কিন্তু ফুলকে কি ধরা ছোঁয়া যাচ্ছে? আমি এখন শহরে থাকি, কোথাও ফুল পাচ্ছি না, কিন্তু এখানে কুমারী মেয়ে অনেক আছে। তাহলে ফুল কুমারী।
এটা কিভাবে চিনবো, যে আরেকটু আগে আসি, যে আমি বলেছি যে উপমিত কর্মধারয় সমাস চেনার নিয়ম হলো দুইটার মধ্যে আংশিক তুলনা হবে, পুরোপুরি মিল থাকবে না। ফুল কুমারী, তার মানে বলা হচ্ছে কুমারীটা ফুলের মতো, তাই তো? কুমারী কি কখনো ফুলের মতো হয়? কুমারী ফুলের মতো হয় না, ফুলের সাথে তুলনা করা হচ্ছে। একটা ফুল যেমন সুন্দর হয়, কুমারীও সুন্দর, এই জন্য বলা হচ্ছে ফুল কুমারী। এটা আংশিক মিল আছে, পুরোপুরি মিল না। এবং আর একটা জিনিস আমি বলেছি, যেটা ধরা ছোঁয়ার মধ্যে, আমি কুমারীকে ধরা ছোঁয়ার মধ্যে পাচ্ছি, এই জন্য এটা আগে লিখবো। তাহলে এটা হচ্ছে কুমারী ফুলের ন্যায়। তারপর দেখো চন্দ্রমুখ। চন্দ্রমুখ, আমি এটা কি লিখতে পারি, চন্দ্রমুখের ন্যায় নাকি মুখ চন্দ্রের ন্যায়, কোনটা আগে লিখবো? দুইটাই তো হয় তোমাদের। যদি বলি যে পূর্বপদ যোগ পরপদ যোগ নেয়, তাহলে তোমাদের মতে তো দুইটাই হয়, কিন্তু না, আমি বলেছি যেটা ধরা ছোঁয়ার মধ্যে সেটা আগে লিখবো। চন্দ্র কি ধরা যায়? ধরা ছোঁয়া যায় না, কিন্তু মুখ তো ধরা ছোঁয়া যায়। এই চন্দ্রমুখ মানে কি, মুখটা চন্দ্রের মতো, মানে চাঁদের মতো। মানুষের মুখ কি কখনো চাঁদের মতো হয়? চাঁদের মতো হয় না। এটা আংশিক তুলনা করা হচ্ছে, মানে এটা আংশিক মিল আছে, এটা তুলনা করা হচ্ছে, তবে পুরোপুরি মিল নেই, এখানে আংশিক মিল আছে। এর আগে যখন আমরা উপমান কর্মধারয় সমাস শিখেছি, তখন বলেছিলাম পুরোপুরি মিল থাকে। যেমন কাজল কালো, কাজল কালোই হয়। ভ্রমর কালো, ভ্রমর কালোই হয়। অরুণ রাঙা, অরুণ রাঙা হয়। কিন্তু আমরা যখন উপমিত কর্মধারয় সমাস শিখতেছি, তখন আমরা প্রথমেই কি জানলাম, আংশিক মিল থাকবে, পূর্বপদ এবং পরপদের মধ্যে আংশিক মিল থাকবে, এবং ব্যাসবাক্যের সময় যে পদটা ধরা ছোঁয়ার মধ্যে সেটা আমরা পূর্বে লিখব। এখানে ধরা ছোঁয়ার মধ্যে কোনটি? মুখ। চন্দ্র ধরা ছোঁয়ার মধ্যে না, তাহলে আমরা মুখ আগে লিখব। মুখ চন্দ্রের ন্যায়। আশা করি বুঝতে কারোর সমস্যা হয়নি। আমরা উপমান উপমিত কর্মধারা শেষ করলাম, এবার আমরা রূপক কর্মধারাতে চলে যাব। আমাদের কর্মধারা সমাস 3 প্রকার, উপমান, উপমিত এবং রূপক। আমাদের উপমান শেষ হলো, উপমিত শেষ হলো, এখন আমরা রূপক কর্মধারাতে যাব। রূপক কর্মধারা সমাসের 3 ভাগের শেষ ভাগ হলো, দুঃখিত, কর্মধারা সমাসের 3 ভাগ, উপমান, উপমিত এবং রূপক। এই 3 ধাপের শেষ ধাপ হলো, শেষ প্রকার হলো রূপক কর্মধারায়। এবার রূপক কর্মধারা সমাস আমরা কিভাবে চিনব? রূপক কর্মধারা সমাস চেনার উপায়, উপমেয়কে উপমানের সাথে অভেদ কল্পনা করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারায় বলে। আমি যে কথাটা লিখেছি এটা অনেক জটিল, তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে। উপমেয়কে উপমানের সাথে অভেদ কল্পনা করে যে সমাস হয় তাকে রূপক কর্মধারায় বলে। এটা যদি আমি সহজ করে বলি, আমি একটা জিনিস ভাবি বা একটা জিনিসের কথা বলতেছি, সেটার কোনো অস্তিত্ব নেই, তবে আমি বাড়াই চাড়াই যেটা বলি, হাইপার বলি যেটাকে বলে ইংরেজিতে, আমি বাড়িয়ে বলতেছি, এই বাড়িয়ে বলাকে আমরা বলতেছি রূপক। যেমন আমি যদি বলি শোক সাগর, আমার চাচা মারা গেছে, আমি শোক সাগরে ডুবে যাচ্ছি, বা আমার বাবা মারা গেছে, আমি এখন শোক সাগরে আছি। শোক সাগরটা কি? এখানে কি বোঝাতে যাচ্ছে? যে আমার বাবা মারা গেছে, আমার মধ্যে যে শোক বিরাজ করতেছে, তাই তো? এই শোকটা যে এত গভীর, বা এই যে এই শোকের ব্যাপ্তিটা আমি সাগরের সঙ্গে তুলনা করতেছি, আমার শোক সাগরের মতো বড়। তারপর বিষাদ সিন্ধু, আমার যে বিষাদ, আমার যে দুঃখ, আমার এই দুঃখটা সিন্ধু নদের মতো প্রবাহিত, বা সিন্ধু নদের মতো বড়। কিন্তু মানুষের দুঃখ কি কখনো সিন্ধু নদের মতো হয়? তারপর বলতেছে মন মাঝি, মনকে মাঝির সাথে তুলনা করতেছে, মন কি কখনো মাঝি হয়? তারপর দেখো দিল দরিয়া, আমার যে দিল আছে, আমার এই দিলকে দরিয়ার সাথে আমি কল্পনা করতেছি। দেহ পিঞ্জর, আমার দেহকে পিঞ্জর, খাঁচার সঙ্গে তুলনা করতেছি। এবার এই যে না, যেটার অস্তিত্ব নেই, অভেদ কল্পনা বোঝালে এই যে উপমান এবং উপমেয় আমরা যেটা বলি, এটাও যদি নাও বুঝি, তাহলে আমাদের যে পূর্বপদ এবং পরপদ, আমাদের তো একটা জিনিস বুঝি যে মূল শব্দ এখানে শোককে আমি সাগরের সাথে তুলনা করতেছি, এইটুকু তো বুঝি। দিল দরিয়া, দিলকে আমি দরিয়ার সঙ্গে তুলনা করতেছি। দেহ পিঞ্জর, দেহকে পিঞ্জরের সাথে কল্পনা করতেছি। এই যে যেটার সঙ্গে কল্পনা করতেছি, এই কল্পনাটা সত্য নয়, এই কল্পনাটা হলো অভেদ, এর কোনো অস্তিত্ব নেই। তবে এটা আমার যে দুঃখ বা আমার যে ভালো লাগা, এটাকে আমি ইন্ডিকেট করে, এটা আমি বাড়াই চাড়াই যেটা বলি,
যে না আমি আসলেই দুঃখিত, এই দুঃখটা কিভাবে প্রকাশ করব, আমার যে শোক, শোকটা কিভাবে প্রকাশ করব, আমার শোকটা হলো সাগরের মতো। এই যে বাড়ায় চাড়ায় যেটা বলা, যার কোনো অস্তিত্ব নেই, খালি চোখে যেটা দেখা যায় না, সেটাই হলো রূপক সমাস, রূপক কর্মধারায়। তাহলে রূপক কর্মধারা সমাস আমরা কিভাবে দেখব, যেটা কল্পনা করা যায় কিন্তু সরাসরি চোখে দেখা যায় না। আমরা রূপক কর্মধারায় কি পাচ্ছি, প্রথমে পাচ্ছি কল্পনা, কল্পনা এবং ধরা ছোঁয়া যাবে না, ধরা ছোঁয়া যাবে না। রূপক কর্মধারা সমাসে পাচ্ছি আমরা প্রথমে পাচ্ছি কল্পনা, অভেদ কল্পনা, আমরা বিষয়টা কল্পনা করতে পারি। আর দ্বিতীয়ত সেটি ধরা ছোঁয়া যাবে না, ধরা ছোঁয়ার বাইরে। তাহলে দেখো, শোক সাগর, দিল দরিয়া, দেহ পিঞ্জর, বিষাদ সিন্ধু, মন মাঝি, সবই সবই ধরা ছোঁয়ার বাইরে, সবকিছুই কল্পনা করা যায়। এই সব কিছুই আমরা কল্পনা করতে পারি। এই সব কিছু কি তোমরা ধরতে পারো বা দেখতে পারো? এটা আমরা দেখতেও পারি না, ধরতেও পারি না, ছুঁইতেও পারি না। তাহলে রূপক কর্মধারায় হবে কোনগুলো, যেটা ধরা ছোঁয়ার বাইরে হবে এবং ছোঁয়া যাবে না, দেখা যাবে না, শুধু কল্পনা করা যাবে। যেমন শোক সাগর। এবং ব্যাস বাক্য করবো কিভাবে, পূর্বপদ যোগ রূপ যোগ পরপদ। পূর্বপদ আমি এখানে শোক সাগরের, শোক হলো পূর্বপদ, লিখলাম শোক, এবার সূত্র অনুযায়ী রূপ এবং সূত্র অনুযায়ী পরপদ সাগর। একইভাবে দিল দরিয়া, এটা কি হবে, দিল রূপ দরিয়া। তারপর দেখো দেহ পিঞ্জর, দেহ রূপ পিঞ্জর। মন মাঝি, মন রূপ মাঝি। এই একটিও কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না বা ধরতে পারি না বা ছুঁইতে পারি না। এই সব কিছুই কল্পনা করা যায়, আর যা কল্পনা করা যায় তাই রূপক। এই ছিল আজকে আমাদের কর্মধারা সমাস। এই কর্মধারা সমাসের খুঁটিনাটি আমরা আলোচনা করলাম, এই ছিল খুঁটিনাটি বিষয়। এবার আমরা পরবর্তী সমাসে চলে যাব। পজ। এবার আমরা অব্যয়ীভাব সমাস শিখব। অব্যয়ীভাব সমাস কাকে বলে বা অব্যয়ীভাব সমাস কিভাবে ব্যাস বাক্য করতে হয় সেটা দেখব। অব্যয়ীভাব সমাস আমরা কতগুলো ধাপে ধাপে করব, কারণ অব্যয়ীভাব সমাস চেনার কতগুলো নিয়ম আছে। 1 নম্বর নিয়ম যদি আমরা বলি, সব সময় মূল শব্দের পূর্বে উপসর্গ থাকে। অব্যয়ীভাব সমাস চেনার 1 নম্বর উপায় হলো সব সময় মূল শব্দের পূর্বে উপসর্গ থাকে। মূল শব্দের পূর্বে অ, বে, নি, গড়, হা থাকলে মূল শব্দ যোগ র এর অভাব। আমাদের মূল শব্দের পূর্বে যদি অ, বে, নি, গড়, হা এই ধরনের উপসর্গ থাকে, তাহলে ব্যাস বাক্যর ক্ষেত্রে মূল শব্দ যোগ র এর অভাব দিলে আমাদের ব্যাস বাক্য হয়ে যাবে। আমরা দেখো কতগুলো উদাহরণ আমরা পেয়েছি। অবোধ, অবোধ, বেতার, নিরামিষ। দেখো আমরা মূল শব্দ হলো বোধ, বোধের পূর্বে আমরা পাচ্ছি অ, অবোধ। তারপর দেখো বেতার, তার হলো মূল শব্দ এবং তারের পূর্বে আমরা পাচ্ছি বে, বে উপসর্গ। তারপর নিরামিষ, আমিষ হলো মূল শব্দ, আমিষের আগে পাচ্ছি আমরা নি, নি। তাহলে এগুলো আমরা ব্যাস বাক্য করবো কিভাবে, ব্যাস বাক্যর সূত্র অনুযায়ী প্রথমে আমাদের মূল শব্দ লিখতে হবে। মূল শব্দ এখানে আছে অবোধ, অবোধের মূল শব্দ বোধ, বোধের সঙ্গে বিভক্তি র এর, তাহলে হবে বোধের যোগ অভাব মূল শব্দ। দেখো মূল শব্দ যোগ র এর যোগ অভাব, আমরা মূল শব্দ লিখেছি বোধ, বোধের সঙ্গে র এর বিভক্তি যোগ করেছি বোধের যোগ অভাব। একইভাবে বেতার, বেতার কি হবে, মূল শব্দ হলো তার, তারের সঙ্গে বিভক্তি র এর, তারের অভাব, তারের অভাব। একইভাবে নিরামিষ, নিরামিষ কি হবে, মূল শব্দ আমিষ, তাহলে এটা হবে আমিষের অভাব। তাহলে আমরা কি পেলাম, যদি কোনো মূল শব্দের পূর্বে উপসর্গ অ, বে, নি, গড়, হা থাকে, তাহলে ব্যাস বাক্যের নিয়ম হবে মূল শব্দ যোগ র এর যোগ অভাব।
আর এরূপ যদি আমরা দেখি মূল শব্দের পূর্বে অ, বে, নি, গড়, হা আছে, তাহলে সেটা চোখ বন্ধ করে হবে অব্যয়ীভাব সমাস। এবার আমরা অব্যয়ীভাব সমাস চেনার 2 নাম্বার উপায়তে চলে যাব। অব্যয়ীভাব সমাস চেনার 2 নাম্বার উপায়। আমরা 2 নাম্বার উপায়তে যদি যাই, 2 নাম্বার উপায় কি হবে? মৌলিক শব্দের পূর্বে আ যোগ থাকলে সেটা অব্যয়ীভাব সমাস হবে। মৌলিক শব্দের পূর্বে আ থাকলে অব্যয়ীভাব সমাস হয়। অব্যয়ীভাব সমাস হয়। ব্যাসবাক্য নিয়ম কি হবে? ব্যাসবাক্য নিয়ম হলো, যদি মৌলিক শব্দের পূর্বে আ থাকে তাহলে ব্যাসবাক্য হবে মূল শব্দ আমাদের মৌলিক শব্দের পূর্বে যদি আ থাকে তাহলে অব্যয়ীভাব সমাস হয়, আর মৌলিক শব্দের পূর্বে যদি আ থাকে তাহলে ব্যাসবাক্যের নিয়ম হবে মূল শব্দ যোগ পর্যন্ত। মূল শব্দ যোগ পর্যন্ত। এবার আমরা যদি কতগুলো উদাহরণ দেখি, উদাহরণে যদি লিখি আ সমুদ্র, আ সমুদ্র, আ জানু, আ জানু। তারপর যদি লিখি আ সমুদ্র হিমাচল, আ সমুদ্র, আ সমুদ্র হিমাচল। তারপর যদি লিখি আকণ্ঠ, আকণ্ঠ। দেখো আ সমুদ্র লিখেছি, আমাদের বলা হয়েছিল মৌলিক শব্দের পূর্বে আ থাকলে অব্যয়ীভাব সমাস হয়। দেখো সমুদ্র একটা মৌলিক শব্দ, জানু মৌলিক শব্দ, আ সমুদ্র হিমাচল, আকণ্ঠ মৌলিক শব্দ। এবার মৌলিক শব্দের পূর্বে যেহেতু আ যোগ হয়েছে, এটা অব্যয়ীভাব সমাস হয়েছে, এবং অব্যয়ীভাব সমাসের নিয়ম হলো মূল শব্দ যোগ পর্যন্ত। আ সমুদ্র, এখানে মূল শব্দ হলো সমুদ্র, সমুদ্র, এবং নিয়ম অনুযায়ী সূত্র অনুযায়ী পর্যন্ত। তাহলে আ সমুদ্র, এটা ব্যাসবাক্য কি হবে? সমুদ্র পর্যন্ত। আ জানু, আ জানু কি হবে? জানু পর্যন্ত, জানু পর্যন্ত। এই জানু মানে কি? জানু মানে হলো হাঁটু, হাঁটু, ব্র্যাকেটে আমি লিখে দিলাম হাঁটু। আ জানু, জানু পর্যন্ত। আ সমুদ্র হিমাচল, এটা কি হবে? আ সমুদ্র হিমাচল, সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, সমুদ্র থেকে সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত। আকণ্ঠ কি হবে? কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত। এবার আমাদের বাক্য শুদ্ধিকরণে অনেক সময় আসে আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। এখানে ভুল কি আছে? আমি যদি বলি আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, এখানে ভুল কি? ভুল হলো আকণ্ঠ মানেই তো কণ্ঠ পর্যন্ত, তাহলে পর্যন্ত 2 বার বলা হয়ে যাচ্ছে। আকণ্ঠ পর্যন্ত আবার পর্যন্ত বলা হয়ে যাচ্ছে, আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে। আকণ্ঠ মানেই তো কণ্ঠ পর্যন্ত, তাহলে তো পর্যন্ত আর বলার দরকার হচ্ছে না। তাহলে সঠিক বাক্য কি হবে? আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, পর্যন্ত আর বলার দরকার নেই, কারণ আকণ্ঠ মানেই কণ্ঠ পর্যন্ত। এটা ছিল 2 নাম্বার নিয়ম, অব্যয়ীভাব সমাস চেনার 2 নাম্বার নিয়ম। এবার আমরা 3 নাম্বার নিয়মে চলে যাব। আমরা 3 নাম্বার নিয়মে অব্যয়ীভাব সমাস চেনার 3 নাম্বার নিয়ম হলো
প্রদত্ত শব্দের পূর্বে বা শুরুতে প্রদত্ত শব্দের শুরুতে যথা থাকলে অব্যয়ীভাব সমাস হয়। অব্যয়ীভাব সমাস হয়। এবার ব্যাসবাক্য নিয়ম কি হবে? ব্যাসবাক্য নিয়ম হবে মূল শব্দ যোগ অতিক্রম না করে। আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ লিখলে আমরা বুঝতে পারবো। যথাবিধি, যথাবিধি, তারপর লিখি যথেচ্ছা, যথেচ্ছা, তারপর যথেষ্ট। দেখো এখানে কতগুলো শব্দ লিখেছি আমি। প্রথমে লিখেছি যথাবিধি। যথা থাকলে যদি অব্যয়ীভাব সমাস হয় তাহলে আমাদের ব্যাসবাক্য নিয়ম হলো মূল শব্দ। মূল শব্দ হলো যথাবিধির বিধি। বিধি হলো মূল শব্দ, তাহলে আমরা লিখলাম বিধি। এবং বিধির সাথে বিভক্তি আমরা যোগ করব। বিভক্তি বিধির সাথে আসে বিধি কে, বিধি কে, এবং সূত্র অনুযায়ী অতিক্রম না করে। তারপর দেখো যথেচ্ছা, এখানে ইচ্ছা আছে। যথেচ্ছা কি আছে? পূর্বপদ যথা এবং পরপদ ইচ্ছা। তাহলে এটা কি হবে? মূল শব্দ যোগ অতিক্রম না করে। মূল শব্দ হলো ইচ্ছা, তাহলে কি হবে? ইচ্ছাকে অতিক্রম না করে। তারপর দেখো যথেষ্ট, এখানে পূর্বপদ এবং পরপদ দুইটা কি আছে? পূর্বপদ আছে যথা এবং পরপদ আছে ইষ্ট। তাহলে এটা ব্যাসবাক্য কি হবে? মূল শব্দ হলো, মূল শব্দ যোগ অতিক্রম না করে, তাহলে এটা হবে ইষ্টকে অতিক্রম না করে। এটা ছিল আমাদের অব্যয়ীভাব সমাস চেনার 3 নাম্বার উপায়। 3 নাম্বার উপায়তে আমরা পেয়েছি প্রদত্ত শব্দের শুরুতে যদি যথা থাকে তাহলে অব্যয়ীভাব সমাস হয়। আর অব্যয়ীভাব যথা থাকলে তখন ব্যাসবাক্য করার নিয়ম হলো মূল শব্দ যোগ অতিক্রম না করে। যদি যথা থাকে অব্যয়ীভাব সমাসের শুরুতে, তাহলে ওই যথাকে নিয়ম হলো মূল শব্দ যোগ অতিক্রম না করে। আমরা উদাহরণে পেয়েছি যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। যথেচ্ছা, এখানে মূল শব্দ ইচ্ছা, ইচ্ছাকে অতিক্রম না করে। তারপর দেখতে পেয়েছি যথেষ্ট, ইষ্টকে অতিক্রম না করে। এবার আমরা চলে যাব অব্যয়ীভাব সমাস চেনার 4 নাম্বার উপায়। অব্যয়ীভাব সমাসের আমরা 4 নাম্বার নিয়মে আমরা দেখি। 4 নাম্বার নিয়মে আমরা পাচ্ছি অব্যয়ীভাব সমাস 4 নাম্বার উপায়। মূল শব্দের পূর্বে উপ থাকলে মূল শব্দ যোগ র এর যোগ সাদৃশ্য অথবা সমীপে। আমাদের অব্যয়ীভাব সমাস চেনার 4 নাম্বার উপায় হলো মূল শব্দের পূর্বে উপ থাকবে, মূল শব্দের পূর্বে উপ থাকবে এবং ব্যাস বাক্যের সময় আমাদের মূল শব্দ যোগ র এর যোগ সমীপে অথবা সাদৃশ্যে। এবার সাদৃশ্য কখন লিখবো, সমীপে কখন লিখবো, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। সাদৃশ্য লিখবো ক্ষুদ্র অর্থে, সাদৃশ্য লিখবো ক্ষুদ্র অর্থে। এবং সমীপে কখন লিখবো? সমীপে লিখবো আমরা কাছে বা নিকটে বোঝাতে। নিকটে, নিকটে বা কাছে, নিকটে বা কাছে বোঝাতে আমরা সমীপে ব্যবহার করব এবং ক্ষুদ্র অর্থে আমরা সাদৃশ্য ব্যবহার করব। এখন আমরা চলে যাই উদাহরণে। উপকূল, উপকণ্ঠ, উপকথা, উপজেলা, আমি কতগুলো উদাহরণ লিখেছি। দেখো উপকূল, উপকূল দ্বারা কি বোঝাচ্ছে? উপকূল দ্বারা কি বোঝায়?
কুলের কাছে বা কুলের সমীপে, সেটা আসে না, কুলের কাছে বা নিকটে। তা কাছে বা নিকটে বোঝালে সমীপে হবে, তাহলে উপকূল কি হবে? কুলের সমীপে। কুলের সমীপে। তারপর দেখো উপকণ্ঠ। উপকণ্ঠ এটা কি হবে? উপকণ্ঠ। উপকণ্ঠ মানে কি? একজনের কণ্ঠের কাছাকাছি, তাই তো? আমার কণ্ঠ বা আমার বোনের কণ্ঠ রুনা লায়লার কণ্ঠের মতো, আমার কণ্ঠ আতিফ আসলামের মতো, আমার কণ্ঠ আতিফ আসলামের মতো, আমার বোনের কণ্ঠ রুনা লায়লার মতো। মানে এটা কাছাকাছি। আমরা যেভাবে গান গাই এইভাবে হয়তো বা আতিফ আসলাম আমার মতো গান গায়, আমার মতো না, আমি তার মতো গান গাই। এই যে কাছাকাছি, তাহলে উপকণ্ঠ কি হবে? কণ্ঠের সমীপে। কণ্ঠের সমীপে। তারপর দেখো উপকথা। উপকথা কি? উপকথা এটা কি বোঝাচ্ছে? এটা কি নিকটে বা কাছে বোঝাচ্ছে নাকি ক্ষুদ্র অর্থে বোঝাচ্ছে? উপকথা আসলে কি? আমরা যে ভাষা, ভাষার ক্ষুদ্র অংশকে আমরা উপভাষা বলি, তাই তো? ভাষার ক্ষুদ্র অংশকে উপভাষা। তাহলে প্রমিত কথা, আমরা প্রমিত ভাষায় যে কথা বলি ওই কথার ক্ষুদ্র অংশ হলো উপকথা। তাহলে এই উপকথা কি হবে? কথার সদৃশ। তারপর দেখো উপজেলা। উপজেলা, আমরা জেলার ছোট অংশকে উপজেলা বলি, তাই তো? বড় একটা জেলার ছোট অংশকে আমরা উপজেলা বলি, তার মানে এখানে ক্ষুদ্র অর্থ প্রকাশ পাচ্ছে। বড় একটা জেলার ক্ষুদ্র অংশ হলো উপজেলা, তার মানে এখানে ক্ষুদ্র অর্থ যেহেতু প্রকাশ পাচ্ছে, তাহলে আমরা কি লিখবো? সাদৃশ লিখবো, সমীপে লিখবো না। তাহলে এটা লিখবো জেলার সাদৃশ্য। এবার একইভাবে আমি যদি বলি উপগ্রহ, তাহলে কি হবে? উপগ্রহ, এখানে গ্রহের সাদৃশ্য হবে নাকি সমীপে হবে? উপগ্রহ। উপগ্রহ কাকে বলে? গ্রহের মতো ছোট, যেটা গ্রহের ছোট অংশ বা গ্রহের ক্ষুদ্রতম অংশকে আমরা উপগ্রহ বলি, তাই তো? তাহলে উপগ্রহ কি হবে? আমরা যদি সমীপে দিলে অর্থ কি দাঁড়ায়? উপগ্রহ গ্রহের সমীপে। গ্রহের সমীপে দিলে আমাদের অর্থ দাঁড়ায় গ্রহের কাছে বা গ্রহের নিকটে। এটা কি আসলে সঠিক? এটা সত্য নয়। আমরা যদি সাদৃশ্য লিখি, উপগ্রহ গ্রহের সাদৃশ্য, তার মানে অর্থ কি দাঁড়ায়? গ্রহের ক্ষুদ্র অংশ বা গ্রহের থেকে ছোট, তার মানে এটা অর্থ দাঁড়ায়। তাহলে উপগ্রহ হবে গ্রহের সাদৃশ্য। এটা গেল আমাদের অব্যয়ীভাব সমাস চেনার 4 নম্বর উপায়। এবার আমরা চলে যাব অব্যয়ীভাব সমাস চেনার 5 নম্বর উপায়ে। অবৈভাব সমাস চেনার আমরা 5 নাম্বার নিয়মে যদি আসি, 5 নাম্বার নিয়মে আমরা কি পাচ্ছি? শব্দের প্রথমে যদি প্রতি, ফি, অনু, হর থাকে তাহলে সেটা অব্যয়ীভাব সমাস হয়, এবং প্রতি, ফি, অনু, হর থাকলে আমাদের ব্যাস বাক্যের নিয়ম কি? মূল শব্দ যোগ মূল শব্দ। আমাদের শব্দের প্রথমেই যদি প্রতি, ফি, হর, অনু থাকে তাহলে অব্যয়ীভাব সমাস হয়, এবং ব্যাস বাক্যের নিয়ম কি? মূল শব্দ যোগ মূল শব্দ। আমরা যদি উদাহরণে যাই তাহলে দেখো প্রতি সপ্তাহ যদি লিখি, প্রতি সপ্তাহ যদি লিখি হর রোজ, তারপর যদি লিখি প্রতিদিন, আমি এটা প্রতি সপ্তাহ না লিখে ফি হপ্তাহ যদি লিখি, ফি হপ্তাহ, প্রতিদিন, প্রতিদিন, প্রতি বছর। দেখো আমি এখানে কতগুলো শব্দ লিখেছি, ফি হপ্তাহ, হর রোজ, প্রতিদিন, প্রতি বছর। আমাদের ব্যাস বাক্যের নিয়ম কি আছে? ব্যাস বাক্যের নিয়মে আছে মূল শব্দ যোগ মূল শব্দ। আমাদের মূল শব্দ কি? ফি হপ্তাহ। ফি হলো পূর্বপদ, হপ্তাহ হলো পরপদ, আর পরপদই হলো আমাদের মূল শব্দ। ফি তো এটা একটা অব্যয়, ফি একটা অব্যয় যার কোনো অর্থ নেই। হর রোজ, আমাদের মূল শব্দ এখানে রোজ। তাহলে আমাদের ব্যাস বাক্যের নিয়ম অনুযায়ী আমাদের মূল শব্দ যোগ মূল শব্দ, তাহলে দাঁড়াচ্ছে হপ্তাহ, হপ্তাহ। হর রোজ, রোজ রোজ। হর রোজ কি দাঁড়ায়? রোজ রোজ।
তারপর দেখো প্রতিদিন, এটা কি হবে? দিন দিন, দিন দিন। প্রতি বছর, বছর বছর, প্রতি বছর বছর বছর। তাহলে আমরা কি শিখলাম? অব্যয়ীভাব সমাস চেনার 5 নাম্বার উপায়তে আমরা পেয়েছি শব্দের প্রথমে প্রতি, ফি, অনু, হর থাকলে মূল শব্দ যোগ মূল শব্দ হয়। শব্দের প্রথমে বা শুরুতে যদি প্রতি, ফি, অনু, হর থাকে তাহলে ব্যাসবাক্যে মূল শব্দ যোগ মূল শব্দ হয়। আমরা উদাহরণ পেয়েছি ফি হপ্তা, হর রোজ, প্রতিদিন, প্রতি বছর। ফি হপ্তা, আমাদের মূল শব্দ হপ্তা, আমাদের ব্যাসবাক্য হয়েছে হপ্তা হপ্তা। তারপর হর রোজ, মূল শব্দ রোজ, আমরা ব্যাসবাক্যে পেয়েছি রোজ রোজ। প্রতিদিন, মূল শব্দ দিন, ব্যাসবাক্যে পেয়েছি দিন দিন। একইভাবে প্রতি বছর, মূল শব্দ বছর, আমরা ব্যাসবাক্য পেয়েছি বছর বছর। এবার আমাদের আর একটা নিয়ম বাকি আছে। অব্যয়ীভাব সমাস চেনার 6 নম্বর নিয়মে আমরা পাচ্ছি শব্দের শুরুতে যদি অনু থাকে তাহলে ব্যাসবাক্যের নিয়ম হলো মূল শব্দ যোগ র এর যোগ পশ্চাৎ। আমরা অব্যয়ীভাব সমাস চেনার 6 নম্বর নিয়মে কি পেলাম? শব্দের শুরুতে যদি অনু থাকে তাহলে ব্যাসবাক্যের ক্ষেত্রে মূল শব্দ যোগ র এর যোগ পশ্চাৎ হয়। আমরা উদাহরণে চলে যাই। উদাহরণে দেখো আমি লিখেছি অনুধাবন, অনুগমন, অনুরূপ। দেখো আমাদের শব্দের শুরুতে অনু থাকার কথা, শব্দের শুরুতে অনু আছে। অনুধাবন, আমাদের ব্যাসবাক্যের নিয়ম অনুযায়ী প্রথমেই মূল শব্দ হলো ধাবন, ধাবনের সঙ্গে র এর বিভক্তি, তাহলে হবে ধাবনের, ধাবনের পশ্চাৎ। তারপর দেখো অনুগমন, এটা কি হবে তাহলে? গমনের পশ্চাৎ। তারপর দেখো অনুরূপ, এটা কি হবে? রূপের পশ্চাৎ। এবার আমি যদি বলি অনুসরণ তাহলে কি হবে? অনুসরণ, অনুসরণ, এটা হবে স্মরণের পশ্চাৎ। একইভাবে আমি যদি বলি অনুতাপ, অনুতাপ কি হবে? তাপের পশ্চাৎ। অনুতাপ, তাপের পশ্চাৎ। অনুতাপ, তাপের পশ্চাৎ। এ ছিল আমাদের অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস চেনার আমরা 6টা নিয়ম করেছি। এই 6টা নিয়ম যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে আমাদের অব্যয়ীভাব সমাসে সমস্যা থাকবে না। আমরা এই অব্যয়ীভাব সমাসের মাধ্যমে আমাদের এই সমাসের চ্যাপ্টারটা শেষ করলাম। আমরা শুরুতে বলেছিলাম যে আমাদের যে সমাস 6 প্রকার, তবে আমরা 6 প্রকারের পাশাপাশি আরও কয়েক প্রকার পেয়েছি এবং এই 6 প্রকারের মধ্যে অনেকগুলো ভাগ পেয়েছি। ইনশাল্লাহ সমস্যা থাকার কথা না। কারো যদি সমস্যা থাকে বা কোনো অংশ বুঝতে থাকে তাহলে প্রশ্ন করতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।